পেলে আমরা পরবর্তী সময় আমাদের যে টার্গেটেড রয়েছে, যাদেরকে আমরা দেব, সংখ্যা নিয়েছি, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। থ্যাংক ইউ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন অনারেবল মেম্বার শ্রী গোপাল চন্দ্র রায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, my star question number 41. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 41, সেখানে নাম্বার 1 যে কোশ্চেন উনি করেছেন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে আগরতলা পৌর নিগমের পানীয় জলের অভাব মেটাতে নতুন ট্রিটমেন্ট প্ল্যানের পরিকল্পনা রয়েছে কিনা। উত্তর হচ্ছে, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে আগরতলা পৌর নিগমের পানীয় জলের অভাব মেটাতে নতুন 2টি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কাজের বরাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির নাম, এক হচ্ছে দৈনিক 550 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেতাজি আদর্শ শিক্ষা মন্দির আগরতলায়। 2 নম্বর হচ্ছে দৈনিক 641 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কলেজ স্ট্রিট আগরতলা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, থাকলে কবে নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা যায়। উত্তর, নেতাজি আদর্শ শিক্ষা মন্দির গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ জুলাই 2027 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। কলেজ স্ট্রিটের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ জানুয়ারি 2028 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমরা দুঃখের সঙ্গে বলছি যে এই সরকার 9 বছর অতিবাহিত হতে চলছে, মানে 10 বছরে আবার আসবে না, বিদায় হবে আমি জানি। তবে আমি বলবো স্যার, আগরতলাতে আমি পৌর এলাকার অধিবাসী, আমাদের জগহরিমুড়া বা রামকৃষ্ণ নগর যেটাই বলবো, এখানেই জল নেই। এখানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শচীনবাবুর সময় কলেজ ক্লাতে হয়েছিল জোট আমলে, মানে 88 থেকে 93, সুধীরবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রতনবাবু ভালোই জানেন, এখানে বর্তমানে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল। এরপরে স্যার গজব ব্যাংক জলের ব্যাপারে আপনি জানেন স্যার, আপনার ধর্মপ্রাণ, আমরাও ঠাকুর পুজো করি, মরণের সময় একটু জল দিতে হয় স্যার। সাপ্লাই জল বিশুদ্ধ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশুদ্ধ কথাটা উঠে গেছে, এখন ঘোড়া জল আছে আগরতলা শহরে। জানি না মন্ত্রী মহোদয়ের কানেকশনগুলি, জলের কানেকশনগুলি ভালো জল যায় কিনা আমার জানা নেই, আমরা কিন্তু বিশুদ্ধ জল পাই না স্যার। এটা উঠিয়ে দেওয়া উচিত ডিকশনারি থেকে। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল এটা ডিকশনারি থেকে বা তাদের অভিযান থেকে এটা মুছে দেওয়া উচিত, কারণ বিশুদ্ধ জল নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার স্যার প্লিজ 10 মিনিট বাড়াতে হবে, কারণ আপনি 10 মিনিট পরে আরম্ভ করেছেন, 1 আওয়ার। স্যার আমি যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলবো যে আমি গত 1 বছর আগেও এটা আমি প্রশ্ন তুলেছি, কারণ জল পাওয়া যায় না, জল ছাড়া কিছুই, মৃত্যুর সময় কয় জল, একটু জল দিতে হয়। আগরতলা পৌর এলাকা বিশুদ্ধ জল পাবেন না। আমার বক্তব্য হলো, উনি যেটা বলেছেন নেতাজি স্কুলে একটা আর একটা কলেজ টিলায়, এগুলি কি অবস্থায় আছে? স্যার যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, আর 1 বছর আছেন এই সরকার। তবে আমি বলবো এটা 2027-এর মধ্যে কমপ্লিট হবে কিনা, এটা আমার বক্তব্য। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপনি দয়া করে জানাবেন সারফেস ওয়াটারের সোর্সটা কোত্থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি আগরতলায় সব জায়গায় কিন্তু এখন একটা পার্সেন্টেজ আছে, মানে পুরো আমাদের এখানে যে মোট পরিবারের সংখ্যা আগরতলা পৌর নিগমে প্রায় 1,40,752। এর মধ্যে এখন পর্যন্ত 92,590 সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2-3 জন এখানে দিয়েছে, যেহেতু 11টা 10-এ আমরা শুরু করেছি, তো 12টা 10-এ প্রশ্ন উত্তর পর্বটা শেষ হোক। তো এই যে মোট পরিবারের সংখ্যার মধ্যে আমরা
যে পানীয় জল দেওয়া হচ্ছে প্রায় 64.78%, এবং জলের যে সংযোগ এই দেওয়ার পরে প্রায় এখানে এই 1,40,752 মধ্যে মাত্র 92,590 পরিবার সেটা পাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আরো 100% আমরা এখানে দিতে পারি জল, এবং এখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন লিটার জল এখানে এখন ডেইলি কিন্তু সরবরাহ করা হয়, এবং অন্যান্য যেসব পরিবারকে এখনো জল দেওয়া যায়নি সেখানে পার্শ্ববর্তী যে হাইডেন্ট, যে রাস্তার পাশে হাইডেন্ট থেকে তারা জল সংগ্রহ করে, আবার অনেকে নিজের বাড়িতেও মানে শ্যালো টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েলও কিন্তু লাগান। তো এইগুলো আমরা করছি এখানে। এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন, মাননীয় বিধায়ক আমাদের কাছে বলছেন যে আগামী দিন উনি বলছেন আমাদের ঘন্টা বেজে গেছে, না উনি বলছেন ঘন্টা বেজে গেছে, জলের কথা বলতাম। আপনার ঘন্টা বলি, আমি বলছি সেকেন্ড টার্মের ঘন্টা, সেকেন্ড টার্মটা ঘন্টা বেজে 5 বছর পর পর তো ঘন্টা বাজে। আমি ঠিকই বলছি। আমরা এখানে প্রতিদিন যে জল সরবরাহ করা হয়, আপনি বিশুদ্ধ শব্দটা বলছেন যে ডিকশনারি থেকে বাদ দিতে, কিন্তু এই বিশুদ্ধ জল যাচ্ছে কিনা তার জন্য, আরে আমার ফিনিশ করতে দিন না প্লিজ, আপনি সব কথায় যদি আমাকে বাধা দিন তাহলে আমি কি করব? সে তো আপনি এই জায়গার মধ্যে প্রতিদিন কিন্তু তার পরীক্ষা করা হয়। ইভেন আমাদের এসএসজি গ্রুপে যারা বোনেরা মেয়েরা আছেন তারা কিন্তু কিট পর্যন্ত নিয়ে যায়, গিয়ে দেখে সেটা বিশুদ্ধ কি, আপনি যেটা বলেন বিশুদ্ধ শব্দ না এরকম না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করছে, এবং তাদেরকে সেইভাবে কিন্তু মানে আর্থিকভাবেও তাদেরকে সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন যে ওয়াটার, যে আমাদের রিসোর্স আমাদের সারফেস ওয়াটার থেকে, সেটা বিষয়ে আপনাকে আমি জানাতে চাই যে আমাদের যে হাওড়া নদী আছে, সেই হাওড়া নদীর থেকে আমরা এই সারফেস ওয়াটার আমরা আনছি, সেখানে প্রায় 25% সারফেস ওয়াটার আমরা সেখান থেকে আনছি, আর 75% গ্রাউন্ড ওয়াটার থেকে কিন্তু আমরা পাই। আপনারা সবাই জানেন যে যতটুকু আমাদের জল এখন আসে আমাদের হাওড়া নদীতে, সেখান থেকে মাত্র 25% আমরা জল সেখান থেকে আনছি, এবং গ্রাউন্ড ওয়াটার ফর গডস সেক আমাদের এখানে অন্যান্য প্রদেশের তুলনায় আমাদের মাটির নিচে জল বেশি থাকার সুবাদে আমরা কিন্তু জল এক্সট্রাক্ট করতে পারছি। অনেক জায়গার মধ্যে একটা নদী প্রচুর আছে, সেখানে তাদের কিন্তু আবার গ্রাউন্ড ওয়াটারে সে জলের পরিমাণ নাই। তো সেখানেও ফর দ্য সেক অফ দ্য নলেজ, আমি আগেও এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলেছিলাম, প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল যদি এত উঠান আর সেটাকে পরিশ্রিত করে সেটাকে আপনারা পাঠাচ্ছেন, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার সেগুলো তো শেষ হয়ে যাবে, তার জন্য আপনারা কি করছেন? তো সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলে দিয়েছে একটা লিমিট আছে, 70% মানে আপনি জল মাটির নিচ থেকে আপনি উঠাতে পারবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের পুর নিগম মাত্র 61.36% জল মাটির নিচ থেকে আনে। আর যেখানে আপনি যেটা বললেন যে এখানে আমাদের গভীর নলকূপ তো আছে, পাশাপাশি মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট যুক্ত করা হচ্ছে, সেগুলো খয়েরপুরে বীরেন্দ্রনগর কলোনি এবং উজান অভয়নগর তফসিল অফিস সংলগ্ন, পশ্চিম প্রতাপগড় স্টিল সেতু সংলগ্ন, পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া, বাধাঘাট করিমুড়া সংলগ্ন চারিপাড়া। আমার মনে হয় এই যে এগুলো যে আমরা কাজ শুরু হয়েছে, তাতে করে আপনার এখানেও কিন্তু জল স্পিডেই আসবে। আমার মানে আমি এখন এটা যখন ডিস্ট্রিবিউশন হবে তখন আমি বলতে পারবো, কিন্তু আপনাদের এলাকার খুব কাছাকাছি আছে কয়েকটা, তো মোস্ট প্রবাবলি সেখানেও আপনি জল আপনি পাবেন, সেটা আমার মনে হচ্ছে। আর এখানে আপনার আগে তো এখানেও এই সুবিধা ছিল না, যে এখন যে আমরা যেটা আমি প্রশ্নের উত্তর আপনাকে দিলাম, সেখানে এই বাণী বিদ্যাপীঠ এলাকায় প্রায় 1000 কিলোলিটার একটা ওভারহেড একটা ওয়াটার ট্যাঙ্ক সেখানে নির্মাণ হচ্ছে, এবং তাতে করে রামনগর
এলাকায় যে সমস্যা আছে জলের সে সমাধান হবে এবং 2027 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো আমরা তো চেষ্টা করছি আরেকটা যে কলেজ টিলা এলাকায় যে 681 লক্ষ লিটার দৈনিক সেটাকে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলেছেন সেখানেও একটা কাজ কিন্তু সেখানে নেওয়া হচ্ছে যে 25% আমরা বলছি হয়তোবা সেটা হওয়ার পরে সেখানেও সেটা বাড়বে। কাজে এই কাজটা যখন শেষ হবে তাহলে শিবনগর আশ্রম চৌমনি সন্ন্যান্য এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটা নিরসন হবে। আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা আর্থিক সাহায্য নিয়েছি, তাতে করে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 17টি মডিফাইড রিমুভাল প্ল্যান্ট, এর সাথে ডিপ টিউবওয়েল আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি এবং ত্রিপুরা জল বোর্ড সারফেস ওয়াটারকে আমরা প্রাধান্য দিচ্ছি। তাতে করে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করার জন্য চেক ড্যাম বা পিকআপ ওয়ে মিনি ব্যারেজ সেখানে তৈরি করা হবে, যাতে করে কারণ যত সারফেস ওয়াটার যত আসবে আয়রনের পরিমাণটা অনেকটা কম থাকবে। তো সেই রকম আরো অনেক প্রকল্প আমরা মাথায় আছে, আমরা করছি, কিন্তু আমি জানি যে এগুলো যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে আমরা বলতে পারবো না। কমপ্লিট হওয়ার পরে চিন্তা ভাবনা আছে, তবে এখানে জলের সমস্যাটা সমাধান হবে। সাপ্লিমেন্টারি স্যার, জলের গুণগত মান, এখানে যে অবস্থা আগরতলা শহরের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, ওয়াটারবোর্ন ডিজিজ আপনার রামনগর এলাকায় বিভিন্ন জায়গায় দিয়ে আপনার জন্ডিসের আবির্ভাব ব্যাপকভাবে স্পিক্স ভলিউম যে আমরা বিশুদ্ধ পানীয় জল পাই না, কন্টামিনেশন হয় যে কোনো কারণে হোক। হাওয়েভার আমি শুধু জানতে চাই, এখানে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা বলা হয়েছে, একটা সারফেস ওয়াটার আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ইজ দেয়ার এনি ভেরিয়েশন ইন দিস ট্রিটমেন্ট প্ল্যান্ট? কারণ গ্রাউন্ড ওয়াটার একরকম আর সারফেস ওয়াটার, বিশেষ করে কেন আমি কথাটা বলছি, এই যে হাওড়া নদীর কথাটা বলছেন 25%, এই আসছে দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, অল আইডলস আর সাবমার্জ, বিসর্জন হয় হাওড়া নদীতে। দ্য কেমিক্যাল, এই যে রং করতে গিয়ে যে কেমিক্যালটা ইউজ হয় আইডলস মানে প্রতিমার মধ্যে, ভেরি ভেরি ইনজুরিয়াস এন্ড হার্মফুল ফর মানে ফর অল হিউম্যান বিংস। এবং এটা 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 কি ট্রিটমেন্ট প্লান্ট যে এই যে বিষাক্ত যে জিনিসগুলো সেটাকে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটাকে নিউট্রালাইজ করা, অ্যালকালাইন করা, এটা কি ট্রিটমেন্ট করবেন আপনি? কারণ আপনি দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, অলমোস্ট সেম নেচারে টেন্ডার করেছেন, করবেন হয়তো কিংবা করেছেন। তো আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ট্রিটমেন্ট আর সারফেস ওয়াটারের ট্রিটমেন্টটা সেম না। ইজ দেয়ার এনি স্পেসিফিকেশন উইথ ইউ wherein for the surface water treatment you have list of specific conditions or clauses in that? স্যার আমি যোগ করে দিই। স্যার এটা দেখেন, আপনারা সিনিয়র মানুষ যদি ইয়ে করেন তো যোগ করে দিচ্ছি, একসাথে দিয়ে এই প্রশ্নটা পর্যন্তই না না স্যার, আমি একসঙ্গে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, উনি যে স্বীকার করেছেন 64.78% জল দিতে পারছে, আর অ্যাবাউট 35.28 এর মতো পার্সেন্টেজে জল দিতে পারছেন না। আমাদের এলাকাতে, শহর এলাকা বিশেষ করে বনমালীপুরে পাইপ আছে, জল নেই। তা আমি যেটা বলবো, উনি বলেছেন 92,590 পরিবারকে জল দিতে পারছে আউট অফ 1,40,752। তাইলে উনি যে স্বীকার করেছেন তার জন্য ধন্যবাদ। এই যে দুর্বলতা এটা কভার করে কবে নাগাদ 100% লোক, মিউনিসিপ্যালিটি লোকেই স্যার জল পায় না। আর দেখা যাচ্ছে, আপনি তো অভিজ্ঞ, আপনাদের এখানে প্রতিদিনই দেখি জল দাও, জল দাও, বিদ্যুৎ দাও, শুধু আন্দোলন চলছে। উত্তরটা হলো কবে নাগাদ 100% আগরতলা পুরবাসী যেহেতু ট্যাক্স দিয়ে থাকে। একটা কথা স্যার, হাওড়া নদীর ওইটা তো জলের কথা না বললেই হয়, জল নেই। আর এখানে সুদীপবাবুর এলাকা মনে হয় পড়ে, এই এখানে কাটাখালের ওইদিকে জল নেই, সিজিং ফার্স্ট। আমি যেটা বলছি স্যার, এই জলের অবস্থা কবে নাগাদ 100% লোককে পুরো এলাকায়
গ্রামে তো জল পাবেই না, আপনার ধরে নেই জল নেই, কোথায় থাকবে? একবার তো সারফেস, একবার তো গ্রাউন্ড ওয়াটার, যাই বলেন না কেন জল দেবে না এই সরকার। কবে নাগাদ আগরতলা 100% পৌরবাসী যারা ট্যাক্স দেয় আপনাকে, তারা পানীয় জল, তাদেরকে পানীয় জল সরবরাহ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আচ্ছা, এই প্রশ্নটাই কিন্তু শেষ। হ্যাঁ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জলই জীবন আমরা আপনি প্রায়ই বলেন, নো ডাউট, সবাই এটা জানে। এবং জলের ব্যাপারেও আমাদের যে পরিকল্পনা এবং বিভিন্ন সময়ে যে চিন্তা ভাবনা আপনারা দেখছেন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ে সচেতন এবং বিভিন্ন স্কিম করেছে। এখানে আমার কাছে এখন যে বিষয়টা এসছে, সারফেস ওয়াটার বিষয়টা নিয়ে, যে বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় প্রায় 13টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গেছে। এখানে 13টি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আছে, সেটা বাদ দিলে সেটার সাথে প্রায় 31টি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপ পানীয় জল সরবরাহ করে। এখন এখানে গত বছর এই বিষয়টা আলোচনা হয়েছে, সেখানে লেখা আছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 10500/2012 অর্থাৎ সেকেন্ড রিভিশন অনুযায়ী জলে আয়রনের পরিমাণ ত্রিপুরাতে আছে, এবং সেটাকে আয়রনের পরিমাণ যদি দেখা যায় 0.30 মিলিগ্রাম যদি থাকে, সেটাকে খাওয়াতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় যেটা আপনারা বলেছেন, যে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের পরেও কিন্তু আমরা সেরকম ভাবে আমরা তার পরিষেবা পাচ্ছি না। এখানে এই যে আমাদের পস মেশিনের মাধ্যমে আমাদের মেয়েরা কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে তারা কিন্তু ট্যাক্স কর, ওয়াটার যে ট্যাক্স তার জন্য নেয়। এবং ত্রিপুরা যে চেষ্টা, পস মেশিনে আমাদের যে SHG গ্রুপের মেয়েরা যায়, তাতে দেখা গেছে বেস্ট প্র্যাকটিস হিসাবে সারা ভারতবর্ষে এটাকে গণ্য করা হয়েছে। এবং সেলফ হেল্প গ্রুপ মেম্বার, আমি একটু আগে কিন্তু অন্যভাবে বলার চেষ্টা করেছি, 10% তাদের হেল্প করা হয় সেখানে আর্থিকভাবে। যেখানে একটা বিষয়, এখানে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার, এটা কিন্তু দুটোর মধ্যে প্রযুক্তিগত একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে সারফেস ওয়াটারে কিন্তু আয়রন থাকে না, আমি যেটা আগে বললাম, আবার সেখানে আয়রন তো থাকে না, আবার টার্বিডিটিও থাকে না। কিন্তু DTW জলে কিন্তু টার্বিডিটি থাকে। এটা আমরা ফর আওয়ার সেক এটা আমি বললাম। আর যেটা গুণগত মান পরীক্ষার জন্য প্রত্যেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের জল পরীক্ষাগার আছে, এবং প্রতিদিন সেখানে জলের গুণগত মান পরীক্ষা করা হয়। এবং সেখানেও আমৃত মিত্র হিসাবে SHG মেম্বারদের দেওয়া হয়েছে, ওনারা একটু ওখানেও করেন, প্লাস বাড়ি বাড়িতে গিয়েও তারা ফিল্ড টেস্ট কিট মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যে ওয়াটারের যে তার স্ট্যান্ডার্ডাইজেশন, সেটাও তারা তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে সেগুলো করেন। আমাদের তরফ থেকে তো আমরা সেটা করছি। শুধু তাই নয়, আমরা AMCর তরফ থেকে ক্লিন ইউর ওয়াটার ট্যাঙ্ক ক্যাম্পেইন, আমরা ঘরে বাড়িতে কিন্তু যাদের জলের ট্যাঙ্ক বানাই, কিন্তু পরিষ্কার কিন্তু আমরা বছরের পর অনেকে করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্যাম্পেইনও আমাদের AMC থেকে করা হয়েছে এবং লিফলেট দেওয়া হয়েছে, যাতে করে 6 মাসে একবার করে বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করে। কি হয়, যখন ওই ট্যাঙ্কগুলো হয় সেইগুলো আমরা বলি ঠিকই, কিন্তু কি ফেরুলের কি অবস্থা আপনারা জানেন। কারণ জলের স্পিড যদি থাকে, ওয়ান ওয়ে থাকে, তাহলে ফেরুলটাকে পুশ করে জল আসে। যেহেতু অনেক সময় জলের যে স্পিড কম থাকাতে, ওইটা আপনি জানেন, এখানে বলার অপেক্ষা রাখে না, জল যখন আসে ফেরুল না থাকাতে এই যে ব্যাক ফ্লো হয়ে আবার জলে কিন্তু মিশ্রিত হয়। তো এর জন্য আমরা অনেকবার আমি মিটিং করেছি, বিষয়টা আমি দপ্তরকে বলেছি, যদি স্পিড প্রপারলি রাখা যায়, আরো কোনো টেকনোলজি আছে কিনা, যাতে যারা পরিষ্কার করে না, যে কারণে যে 6 মাসে একবার যদি পরিষ্কার করে, তাহলে কন্টামিনেট হওয়ার চান্স থাকে। আমি আশা করি যে আমাদের চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং টাইমলাইন যদি আমরা বলি, আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। আর আপনি যেটা বললেন
60 আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি স্বীকার করেছি, স্বীকার করতে তো অসুবিধা নেই, যা হচ্ছে 100% যেখানে হবে বলবো, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আমি স্বীকার করেছি যে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, কারণ যেটা সত্যি সেটাই বলবো। 64.78%, অর্থাৎ আউট অফ 1,40,752 পরিবারের মধ্যে 92,590। তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে অন্যরা তাহলে কিভাবে চলছেন? ওই যে রাস্তার পাশে যে হাইড্রেন্ট আছে সেই জল ব্যবহার করছে, আবার অনেকে যার যার বাড়িতেও টিউবওয়েল বা এই ধরনের কিছু বসিয়ে তারা জলটা পাচ্ছে। কোনটা? আচ্ছা, সবকিছু আমি একটা জলটা কিন্তু আসে, আপনারা সবাই জানেন যে কোন দিক থেকে ফ্লো হয়, উপর থেকে আসে। যে জায়গায় মানে বেশিরভাগ আগরতলা শহরের কথা যদি বলি 0.8 মধ্যে কিন্তু ইমার্শনটা হয় বেশিরভাগ। তারপরেও কিন্তু এখানে এএমসির তরফ থেকে নির্দেশ করা হয় যাতে তাড়াতাড়ি এগুলোকে এখন এত সুন্দরভাবে ওনারা উঠিয়ে নেন। না না সাদের না না আমি কেমিক্যালটা কি করবেন এগুলো? আমি তো বলছি যে কেমিক্যালটা এখন যে টেকনোলজি তো আমার ইউজ করতে হবে জলের মধ্যে, সেটাকে সাথে সাথে এখন উঠিয়ে নিচ্ছে কিন্তু মিউনিসিপ্যালিটি। এবার আগে কিন্তু এগুলো ছিল না, পড়ে আছে, সেখান থেকে কেমিক্যাল জলের মধ্যে মিশ্রিত হচ্ছে, এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছে। প্লাস কেমিক্যাল আছে কিনা জলের ফ্লো, কিন্তু যে এখান থেকে জলটা আমাদের সারফেস ওয়াটারটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু জলের এই যে মূর্তি থেকে যে কেমিক্যালটা আসছে সেটা কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু কেমিক্যালটা থাকে না, কারণ এদিক থেকে কিন্তু জল উঠায় না। কিন্তু সারফেস ওয়াটারটা কোথায়? কোলেস্ট্রিলা যদি আমরা দেখি, বা এর আগে যদি আমরা দেখি সারফেস ওয়াটারের, তাহলে ওই কেমিক্যালসটা কিন্তু ওই দিকে গিয়ে কন্টামিনেট হয় না, ওই ফ্লো হয়ে ওটা বাংলাদেশে চলে যাচ্ছে। এই সারাটা রাস্তা যেখান থেকে জলটা আপনারা করেন মূর্তি, আগরতলা মূর্তি ওদিকে বিসর্জন, এই সারা রাস্তার মধ্যে মূর্তি বিসর্জন এক, আর এখানে ধান ক্ষেতের যে সার তার যে দেয় সবটা জলই তো এখানে আসে না? সবটাই সারফেসে সবটা জলই তো এখানে আসে না খাওয়ার মাধ্যমে। ইউ আর রাইট। এখন কথা হচ্ছে যখন এর জন্যই তো গুণমান পরীক্ষা করা হয়, যে জলটা নিয়ে আমরা চিন্তিত যে কন্টামিনেট হচ্ছে সারফেস ওয়াটার, সেই গুণমানের মধ্যে যখন ধরা পড়ে তখন যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলো তো করছেন ওনারা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। না না ওই না 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 এটা এই করেন এটা টাইম হয়েছে মাননীয় সদস্যগণ। আরে একটা সময়ের একটা বিষয় আছে, আরে একটা প্রশ্ন, আরো তিনজন সুযোগ পেল না, একটার মধ্যে আপনারা এতক্ষণ সময় সামলে কি করে হবে? টাইম তো ওভার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা সবাই সহযোগিতা করতে হবে। ঠিক আছে, অনেক সময় করতে পারবে। হ্যাঁ, আপনি ওনাকে সম্মান দিয়েছেন, হ্যাঁ আপনি পারেন সময় দিয়েছেন, হ্যাঁ। এই জন্য উনি বারবার দাঁড়াবে এরকম ভাবে। না এটা তো ঠিক নয়, তার মিনিটে বলেছি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি তো প্রথম ঘটনা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সবাই সহযোগিতা করবে। মাননীয় সদস্যগণ, প্রশ্নের পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্ন প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ চিহ্নবিহীনগুলি প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এখন স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কর্মসূচিতে 5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পর্যায়ক্রমে পাঠ করছি। স্মৃতিচারণ প্রাক্তন সদস্য কালিদাস দত্তের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবগতি করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্ত গত 17 মে 2026 ইংরেজি তারিখে বিকেল 4:22 নাগাদ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে
গেছেন। কালিদাস দত্ত 1950 সালের 10ই জানুয়ারি আসামের দিগ্বয়ে জন্মগ্রহণ করেছিলেন। ধর্মনগরে বিবিআই স্কুলে শিক্ষা লাভের পর শিলচরের গুরুচরণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে শিক্ষক হিসেবে কর্মরত থেকে বহু ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং 1988 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জয়ী হন। কালিদাস দত্ত 1988 সন থেকে 1993 সন পর্যন্ত ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। কালিদাস দত্তের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য ফজলুর রহমানের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ফৈজুর রহমান গত 23 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 1:10 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত নিজ বাসভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফৈজুর রহমান 9 মে 1952 ইংরেজি সালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ইসাই লালসরা গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর ত্রিপুরা কর্তৃ বিধানসভা কেন্দ্র থেকে তিনি 1977 ইংরেজি থেকে 2013 ইংরেজি পর্যন্ত মোট 8 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং সাফল্যের সাথে বিশেষ করে শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বভার সামলে নিচ্ছিলেন। পাশাপাশি উনি রাজ্য হজ কমিটি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দক্ষতার সাথে কাজ করে গেছেন। ফৈজুর রহমানের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা গত 20 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 11:26 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মৃত্যুকালে তিনি 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নিরাজয় ত্রিপুরা 1939 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। 1978 সালে নাতিন মনু পঞ্চায়েতের প্রথম পঞ্চায়েত প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে কার্যনির্বাহ করেছিলেন। 2008 এবং 2013 সালে তিনি সামুনি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম দলের প্রার্থী হয়ে 2 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার গোটা জীবন ছিল অত্যন্ত সাদামাটা। তিনি প্রায়শই উনার প্রিয় সংপ্রেং বাদ্যযন্ত্রটি বাজাতেন। আদিবাসী অধিকার রক্ষা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ের ক্ষেত্রে নিরাজয় ত্রিপুরার অবদান এক উজ্জ্বল অধ্যায় হিসেবে অমর হয়ে থাকবে। নিরাজয় ত্রিপুরার প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন রাজ্যপাল DY পাটিলের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর গানদেও যশবন্ত রাও পাটিল তথা DY পাটিল গত 4 আগস্ট 2026 ইংরেজি তারিখে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। DY পাটিল 1935 সালের 22 অক্টোবর মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেন। 2009 সালের 27 নভেম্বর থেকে 2013 সালের 11 মার্চ পর্যন্ত তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বিহারের রাজ্যপাল
এবং সংক্ষিপ্ত সময়ের জন্য পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন। ডিওয়াই পাটিল 1957 সাল থেকে 1962 সাল পর্যন্ত মহারাষ্ট্রের কোল্হাপুর কর্পোরেশনের মেয়র এবং 1967 ও 1972 সালে মহারাষ্ট্রের পানহালা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মহারাষ্ট্র জুড়ে অসংখ্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1991 সালে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে রাজ্যের উন্নয়নে তার গঠনমূলক ভূমিকা এবং মানুষের প্রতি আন্তরিকতা ত্রিপুরাবাসীর কাছে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই সভা প্রয়াত ডিওয়াই পাটিলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। প্রাক্তন সদস্যা বিধানসভার শ্রীমতী গৌরী ভট্টাচার্যের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা গৌরী ভট্টাচার্য গত 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে ভোর 3:55 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় আগরতলা উষা বাজার এলাকা সংলগ্ন সিনাইহান স্থিত নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 94 বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গৌরী ভট্টাচার্য 1932 সালের 24 নভেম্বর অবিভক্ত ভারতের তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার তালসর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় তিনি পরিবার সহ ত্রিপুরায় চলে আসেন। 1972 সালে তিনি সিঙ্গারমিল পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। 1977 ও 1983 সালে বরজলা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে পরপর দুবার নির্বাচিত হয়ে ত্রিপুরা বিধানসভার একজন মহিলা সদস্যা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যে নারী আন্দোলনের অগ্রণী নেতৃত্ব হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। 1984 সালে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন গড়ে তোলার পেছনে গৌরী ভট্টাচার্যের যথেষ্ট অবদান ছিল। তিনি দলমত নির্বিশেষে সব অংশের মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় এবং মাটির মানুষ। প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এখন আমি এই সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য ও সদস্যবৃন্দকে প্রয়াত কালিদাস দত্ত, ফৈজুর রহমান, নিরাজয় ত্রিপুরা, ডিওয়াই পাটিল এবং গৌরী ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেক্রেটারি স্যার দেখবেন।
সহমত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রতিবেদন উত্থাপন ও গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রতিবেদন পেশ, বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশনের 27 আগস্ট বৃহস্পতিবার 2026 ইংরেজি তারিখ থেকে 31 আগস্ট সোমবার 2026 ইংরেজি পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি সবাই বিবেচনার উদ্দেশ্যে পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, 27 আগস্ট বৃহস্পতিবার 2026 তারিখ থেকে 31 আগস্ট সোমবার 2026 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি আমি এখন সবাই বিবেচনার জন্য পেশ করছি। এখন প্রতিবেদনটি হাউজের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব প্রতিবেদনটি সভা কর্তৃক গৃহীত হল। একটি ঘোষণা একটি ঘোষণা। মাননীয় সদস্যগণ, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী 31 আগস্ট 2026 তারিখে বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আগামী 28 আগস্ট 2026 এবং 31 আগস্ট 2026 তারিখে রেফারেন্স নোটিশ এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যকে বিশেষভাবে অনুরোধ করছি। পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার কিছু বলবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বলুন। প্রথম স্যার দেশ, দ্বিতীয় পার্টি, তৃতীয় ব্যক্তি। 19 আগস্ট 2026 কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস ত্রিপুরা আসতেই পারেন। ফিদেল কাস্ত্রোর জন্মদিন পালন করেন সাবুবের ওল্ড টাউন হলে, এটাও আমার আপত্তি নেই। 21 আগস্ট উনি রবীন্দ্র ভবনে যান, সেখানেও জন্মদিন পালন করেন। বিরোধী দলনেতা নিজেও সেখানে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিলেন সেখানে। উনি সিপিএম পার্টি অফিসেও যান। উনি আসতে পারেন, যেতে পারেন, এটা আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের অফিসে, কি কংগ্রেস, কি বিজেপি, কি ত্রিপুরা মাতা, কি আইপিএফটি, কোনো দলের অফিসে কিন্তু যায়নি। উনি যখন আসেন, কিউবার রাষ্ট্রদূত কার্লোস মার্সেন আগোয়েরা ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বর্তমান যে আধুনিক কিউবা, সেই আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা জানান, প্রশংসা করলেন ভারতের। উনি বলেছেন সবুজ ত্রিপুরা মনে কিউবাতে আছে।
ইংরেজিতে বলছিলেন বক্তৃতা। এখন পর্যন্ত স্যার সব ঠিক, কিন্তু সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহেব উনিও বক্তব্য রাখেন, বিরোধী দলনেতা উনিও বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে নেই, আমি ওনার কথা কিছু যাচ্ছি না। জিতেন্দ্র বক্তব্য রাখতে গিয়ে ওনার বক্তব্যটা স্যার আমার ক্ষেত্রে রেকর্ডে আছে, বললে আমি শুনিয়ে যাব। মার্কিন সাম্রাজ্যবাদীকে গালি দিতে গিয়ে ভারতকে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তিনি বিদেশে অতিথির সামনে বলেছেন, আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে নয়, এটা আমাদের ভারতীয় উপমহাদেশও, যে কারণে আমাদের স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেগুলো দেশের স্বাধীনতার 8 বছর পরেও পাচ্ছি না। জিতেন্দ্র শুধু এটা বলেননি, উনি রাষ্ট্রবাদকে পর্যন্ত কটাক্ষ করেছেন, ন্যাশনালিজম। স্যার, কিউবার সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে ভারত চিরকাল কিউবার সাথে ছিল। এখন প্রশ্ন হল, এই যে জিতেন্দ্র বাবু বিরোধী নেতা, উনি শুধু এটা নয়, ওইখানে যে রবীন্দ্র ভবনে প্রোগ্রামে জাতীয় পতাকা দেখলাম না, এটা হলো জাতীয় পতাকা, আপনার দুপাশে আছে দেখবেন। জাতীয় পতাকা না টানিয়ে এই ধরনের একটা পোস্টার রাখেন, একটু লজ্জা করে বুঝবেন, পোস্টার, এটা পোস্টার কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, এটা টানিয়ে এবং কিউবার সমস্ত পতাকা উনি দিলেন। সেখানে যারা আয়োজন করেছেন, আয়োজন কারা করেছেন আমি তাও বলছি একটু আগে, সেখানে নিয়ম কি, যখন কোন দেশের রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, সেই দেশের জাতীয় পতাকা থাকবে। এবং যদি কোনো ফ্ল্যাগ দেখতে হয়, যদি আমি ফ্ল্যাগ ধরি, আমি ওই সবাই যদি থাকি, যার ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা আমাদের দেশে থাকবে, তাদের দেশে থাকবে। শুধু কিউবার পতাকা, কিউবার পতাকা, কিউবার পতাকা। শুধু এটা নয়, 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 সেই সময় সেই বছর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয়। স্যার, ভারতকে কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারবেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে হবে ভারত কোন দেশের একটি জমি রেখেছে, বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের নিয়ে এসছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে, বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য নর্থ সাথে যোগাযোগ করে অ্যাটাক করেছে। লজ্জা করে না? আজকে প্রশ্ন সেখানে, শুধু সেখানে প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন হল, এই যে উনি বলছেন রাষ্ট্রপতির পক্ষে, স্যার বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করুন স্যার, বিদেশি অতিথির সামনে কোন বিদেশ দেশকে ছোট করে দেখানো, এটা কি আশ্চর্য। এখন বস্ত পায়নি এত বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো এই সভা আর এই সময় কারা থাকবে, রাষ্ট্রবাদীরা না দেশপ্রিয়ীরা? এটা ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হতে হবে।
কোনো কথা নাই। তারা একের পর এক গণ্য করছে। দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, নিজের এজেন্ট, বিদেশের এজেন্ট। শুধু কেন শুধু স্যার দেখুন, ঈদুল কাসুর জন্মদিন আলোচনা সভা, আপনারা আসুন। ঠিক আছে, এলপি আলোচনা শোনার পরে কারণ কে দেখেছে সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়? কে দেখেছে? নেই। কে দেখেছে? কারা দেখেছে? সমিতি সভা, আপনারা আসুন। কে যাচ্ছে? সিপিএম নামটা দিয়ে পর্যন্ত লজ্জা করে, মানুষ তাকে তো মারবে বলে, মানুষকে মারবে বলে তাকে লজ্জা করে সিপিএমের নাম দেওয়া তুমি। এখন আগে ঠিক হোক, এটা তার ওই দিন থেকে বিশ্বাস করুন তারা থাকতে পারে। ওই দিন থেকে আমি ডুবোতে পারিনি। আমরা রাষ্ট্রবাদী এরকম, আমি চীনের দালাল না, পাকিস্তানি এজেন্ট নয়, ইউরোপী পাকিস্তানি এজেন্ট, আমেরিকা এজেন্ট। এখন আপনি ঠিক করুন, রাষ্ট্রপতি থাকবে এখন আপনি ঠিক করুন। আচ্ছা, ঠিক আছে। এখন না স্যার, বিজেপি এজেন্টও থাকবে, রাষ্ট্রবাদীও থাকবে। আমি তো কংগ্রেস সম্বন্ধে বলি, যাদের দেশকে টুকরা করার জন্য প্রেম, সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত, এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো করতে চায়। এজেন্ট অব্দি হয় না, বিদেশের এজেন্ট যারা, তাদেরকে গেলে তাদের অধিকার নিয়ে দেখাচ্ছে। স্যার, একটা ছেলে বলছে, জনক সুমন পাঠক সামাজিক বাজে মন্তব্য, যে পার্টি নিজের দেশের পতাকা না করে সে আবার বড় বড় কথা বলে। আগে কি এখন মনে হচ্ছে ওটা নিজের থেকে চলে যাওয়া উচিত। আই থিঙ্ক, আমি কিছু বলবো না। নাও ইউ ডিসাইড। এলপি সাহেব, আপনি কিছু বলবেন কি? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে। স্যার, মাননীয় পরিষদীয় দলনেতা